সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, সেখান থেকে আমি কিভাবে দ্রাব্যতা নির্ণয় করব সেটা তোমাদের দেখাবো। আমি গত ক্লাসে তোমাদের দ্রাব্যতা গুণফলের যে বিভিন্ন সূত্র কিভাবে নির্ণয় করতে সেটা দেখিয়েছিলাম। আমি আজকে তোমাদের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, সেখানে দ্রাব্যতা নির্ণয় করা সহজ, কিন্তু যদি সেটা আমি গ্রাম পার লিটারে নির্ণয় করার কথা বলে তাহলে কিন্তু সেটা একটু হালকা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে হালকা একটু কৌশল এখানে অবলম্বন করতে হয়, সেটা খুঁটিনাটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এই সকল অঙ্ক কিন্তু খুবই সুপার ইম্পর্টেন্ট, যে তোমাদের পরীক্ষাতে যে দ্রাব্যতা গুণফল সম্পর্কে একসেট প্রশ্ন আসে, সেখানে গ দাগে এই সকল অঙ্ক কিন্তু আসে। দেখো এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কি দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে। তাহলে আমি প্রথমে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখলাম। এটা কেএসপি দেওয়ার অর্থ কি বলতো, সম্পৃক্ত দ্রবণ। এখন অ্যালুমিনিয়াম 3 পজিটিভ প্লাস 3 ক্লোরিন নেগেটিভ। দেখো এর সামনে আমি কি দেবো, এস দেবো, এস দেবো, এস দেবো। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড কয়টা, একটা, তাহলে এর সামনে এক দিলেও চলে, না দিলেও চলে। অ্যালুমিনিয়াম এর সামনে কত, এক, দিলেও চলে, না দিলেও চলে। এর সামনে কত, 3, তাহলে এখানে আমি 3 দিলাম। এরপরে দেখো এখানে আমি কেএসপি নির্ণয় করব। কেএসপি সমান সমান অ্যালুমিনিয়াম এর সামনে কত, এক, তাহলে ঘাত 1 দিলাম। ক্লোরিন, এই ক্লোরাইড আয়ন এর সামনে কত, 3, তাহলে ঘাত 3 দিলাম। তাহলে মান বসায় দাও, এস, এটা 3s, তাহলে এস ইন্টু 27 অর্থাৎ 27s4। এখন দেখো এখানে S4 সমান সমান কেএসপি ভাগ 27, বা এস সমান সমান রুট ওভার কেএসপি ভাগ 27/4 দিলাম। এখন এই জায়গাতে দেখো তোমার কেএসপি মান কত দেওয়া ছিল, এখানে কেএসপি মান দেওয়া ছিল 1.2 গুণ 10⁻⁻5। এখন এই মানটা আমি বসাই দেবো। 1.2 গুণ 10⁻⁻5 ভাগ 27। তাহলে এটা ক্যালকুলেশন করব আমরা। দেখো এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে 1.2 গুণ 10⁻⁻5 ভাগ 27। তাহলে এখানে এস এর মান আমার আসছে, অর্থাৎ দ্রাব্যতার মান হচ্ছে 0.02581। এটা কি বলতো, এটা কিন্তু মোলারে। এখন আমাকে হিসাব করতে বলছে কোন এককে, গ্রাম পার লিটার। এখানে আমাকে কিন্তু হিসাব করতে বলছে গ্রাম পার লিটারে। অঙ্কটার কথা মনে আছে তো, আমার গ্রাম পার লিটার হিসাব করতে বলছে, কিন্তু আমাকে আসছে কিসে, মোলারে। এখন মোলার মানে কি, মোল পার লিটার। এখানে আমরা 0.02581, মোলার মানে মোল পার লিটার। এখন এই মোল পার লিটার থেকে আমাকে গ্রাম পার লিটারে আমাকে যেতে হবে। তাহলে এখন আমরা কি করব, তখন আমরা এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আণবিক ভরটাকে হিসাব করব।
অ্যালুমিনিয়ামের এখানে 27 যোগ ক্লোরিনে কত বলো তো, 35.5 গুণ 3, তাহলে টোটাল হয় 35.5 গুণ 3 যোগ 27, 133.5। তাহলে এর আণবিক ভর হলো 133.5। এখন এই মোল পার লিটারকে আমি গ্রাম পার লিটারে নিয়ে যাবো। তাহলে আমরা যদি বলি 1 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমান কতটুকু, 133.5 গ্রাম। তাহলে পরবর্তীকালে আমরা এটা 0.02581 গুণ 133.5 গ্রাম পার লিটার হয়ে যাবে। তখন এটা আমি যদি গুণ করি, গুণ 0.2581 গুণ করলে আমার হচ্ছে 3.4456, 3.4456 গ্রাম পার লিটার। এইটাই কিন্তু তোমার আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে আমাকে পরীক্ষায় কিন্তু আসে, বিশেষ করে দ্রাব্যতা যদি তোমাকে নির্ণয় করার কথা বলে তাহলে কেএসপি থাকে, সেখান থেকে দ্রাব্যতা নির্ণয় করার কথা বলে। তবে এটা তো স্বাভাবিকভাবে সবাই পারে যে দ্রাব্যতা নির্ণয়। এই দেখো এখানে আমার কেএসপি আছে, কেএসপি দেওয়া আছে, এখান থেকে আমি এস এর মান কিন্তু সহজে আমি এই মোলারে আমি হিসাব করতে পারছি। কিন্তু যখন আমার গ্রাম পার লিটার হিসাব করার কথা বলবে তখন কিন্তু সেটা একটু হালকা ডিফারেন্স হয়ে যায়। এই জন্য আমরা প্রথমে কি করব, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হোক, যে যৌগই দেওয়া থাকুক না কেন, তার কেএসপি এইভাবে সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করব। নির্ণয় করে তার এই যে আমি দ্রাব্যতা নির্ণয় করলাম, দ্রাব্যতা যখন নির্ণয় করি এটা কিন্তু মোলারে, মোলার মানে কি, মোল পার লিটার। তা মোল পার লিটার লিখলাম। মোল পার লিটার লেখার পরে এই যে মোল, একে কোথায় নিয়ে যাবো, গ্রামে। তাহলে মোলকে গ্রামে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হয়, আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। তাহলে যেহেতু এই যৌগটা কি ছিল, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এখানে আণবিক ভর আমি বের করেছি। দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত, 27, ক্লোরিনের কত 35.5, কয়টা ক্লোরিন, 3টা আছে, তাহলে টোটাল মিলে 133.5 হলো। তখন এই মোল পার লিটারকে গ্রাম পার লিটার নিয়ে যেতে গেলে আমাদেরকে এই আণবিক ভর 133.5 দিয়ে গুণ করলে দেখো আমি গ্রাম পার লিটারে আমি নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এইভাবে সহজে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কিন্তু নির্ণয় করতে পারলাম। যদি আমাদের পরীক্ষায় আসে স্বাভাবিক দ্রাব্যতা নির্ণয়, তাহলে কিন্তু মোলার পর্যন্ত আমরা রেখে দেবো। আর যদি গ্রাম পার লিটারে আসে তাহলে আমরা এইভাবে আণবিক ভর দিয়ে আমরা গুণ করব। দেখো এখানে আমার দুটো পাত্র আছে, এ পাত্র এবং বি পাত্র। এখন আমাকে বলা হলো এ পাত্র আর বি পাত্র মিশ্রিত করলে কোনো অধক্ষেপ পড়বে কি পড়বে না। তা আমি পূর্বের একটি ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে কেএসপি যদি কেআইপি থেকে বড় হয় তাহলে অধক্ষেপ কিন্তু পড়বে না, আর কেআইপি যদি কেএসপি থেকে বড় হয় তাহলে অধক্ষেপ পড়বে। এখন এই দুই পাত্র আমি মিশ্রিত করে সেখানে আমি কেআইপি নির্ণয় করবো। তা কেআইপি কার নির্ণয় করবো, দেখো তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো কেএসপি দেওয়া আছে কয়টা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে। তা যেহেতু একটা যৌগেরই কেএসপি দেওয়া আছে, তাহলে তোমাদের পরীক্ষায় যখন আসবে যদি একটা কেএসপি দেওয়া থাকে কোনো কথা নেই, একদম চোখ বুঝে কী করবো, তারই কেআইপি তোমরা বের করবো। তাহলে আমরা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এখন কেআইপি নির্ণয় করব। এর জন্য আমরা কি করব, প্রথমে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভাঙবো। যেহেতু কেএসপি মানে কি, সম্পৃক্ত দ্রবণ, অ্যালুমিনিয়াম 3 পজিটিভ প্লাস 3 ক্লোরাইড নেগেটিভ। এখন এই যে এই মিশ্রণে আমরা কি বের করব, এই মিশ্রণে বের করবে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা এবং ক্লোরাইডের ঘনমাত্রা। তা দেখো এই দুটো পাত্র যখন মিশ্রিত করব তখন কিন্তু আমরা যে লঘুকরণের একটা সূত্র আছে তোমাদের মনে আছে,
S1V1 সমান S2V2, এই সূত্র কিন্তু এখানে প্রয়োগ করতে হয়। তাহলে এই দুটো পাত্র যখন আমি মিশ্রিত করলাম, তখন এই মিশ্রণে আমরা লিখব মিশ্রণে অ্যালুমিনিয়াম 3 এর ঘনমাত্রা। তাহলে আমাদের সূত্র কি? S1V1 সমান S2V2। এখানে সাইড নোট আমরা কি দেব? মিশ্রণের পূর্বে। তো দেখো এখানে মিশ্রণের পূর্বে S1V1 S1 কি? মিশ্রণের পূর্বে অ্যালুমিনিয়ামটা কোন পাত্রে ছিল? দেখো এখানে প্রথম পাত্রে, অর্থাৎ এ পাত্রে ছিল। এখানে ঘনমাত্রা কত? 0.3 মোলার। এখানে আমাকে দেখতে হবে, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। পরীক্ষায় কিন্তু স্টুডেন্টরা এখানেই সবচেয়ে বেশি ভুল করে। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.3 মোলার। এখন যখন আমরা এই মিশ্রণে এর ঘনমাত্রাটা হিসাব করব, তখন দেখো এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা। তাহলে এর সাথে আমরা 1 গুণ দিলাম, দিলেও চলে না দিলেও চলে। তাহলে কত হলো? 0.3 মোলার। এখানে কেন 1 গুণ দিলাম বলতো? এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে অ্যালুমিনিয়াম কয়টা আছে? প্রথমে দেখতে হবে যে অ্যালুমিনিয়াম কোন পাত্র থেকে আসছে। তো এ পাত্রে অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা। এই জন্য কিন্তু 1 গুণ দিলাম। এখন এই পাত্রের আয়তন কত? 200 মিলিলিটার। এরপরে আমরা দেখব মিশ্রণের পরে। মিশ্রণের পরে S2V2। তাহলে এই দুটো পাত্র, এ পাত্র এবং বি পাত্র, এই দুটো পাত্র যখন আমি মিশ্রিত করছি, তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত এটা কিন্তু আমি জানি না। তার মানে এইটা হচ্ছে হোয়াট। আর V2 কি হবে? এই দুই পাত্রের আয়তনের যোগফল। তার মানে 200 যোগ 150 মিলিলিটার। তাহলে আমাদের কত হলো? 350 মিলিলিটার। এরপরে আমরা ক্যালকুলেশন করব। দেখো S2 সমান H1V1 ভাগ V2। তাহলে S1 এর মান কত? 0.3 গুণ V1 এর মান হচ্ছে 200, আর V2 এর মান কত? 350। এখন আমরা হিসাব করব। দেখো 0.3 গুণ 200 ভাগ 350। তাহলে আমাদের হলো 0.1714। এটা ঘনমাত্রা যেহেতু মোলার। এরপরে আমাদের হিসাব করব আমরা মিশ্রণে। দেখো এখানে কার কার ঘনমাত্রা বের করবো বলো তো? এখানে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা আমরা বের করলাম, এরপরে বের করব ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তখন আমরা কি করব? মিশ্রণে ক্লোরাইডের ঘনমাত্রা। তাহলে আমাদের সূত্র কি হবে? সেই লঘুকরণের সূত্র S1V1 সমান S2V2। সাইড নোট দেব মিশ্রণের পূর্বে S1V1। এখানে আমরা S1V1 কি লিখবো? দেখো ক্লোরাইড আয়ন, এটা কোন পাত্র থেকে আসছে? দেখো এটা আসছে কিন্তু বি পাত্র থেকে। বি পাত্র থেকে। তাহলে এখানে ঘনমাত্রা কত? 0.2 মোলার। এখানে HCl, এখানে ক্লোরিন কয়টা আছে? একটা। যদি এখানে দুটো থাকতো, মনে করো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আমরা যদি এখানে এইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকতো, তাহলে এখানে ক্লোরিন কয়টা থাকতো বলো তো? দুটো। কিন্তু তখন আমরা এখানে 2 দিয়ে গুণ দিতাম। কিন্তু এখানে আছে কয়টা? একটা। এই জন্য আমি এর সাথে আমরা 1 গুণ দেব। তাহলে আমাদের কত হলো? 0.2 মোলার। এবার আয়তন আমার কত? কোন পাত্র থেকে আসছে? এটা কিন্তু বি পাত্র থেকে আসছে। তাহলে আয়তন কত?
মিলিলিটার দিলাম, 150 মিলিলিটার। এরপরে আমার মিশ্রণের পরে S2, অর্থাৎ এই যে দুটো পাত্র যখন আমি মিশ্রিত করলাম তখন এখানে আমার কিন্তু ক্লোরাইডের ঘনমাত্রা কি তা কিন্তু আমি জানি না, আগের মতনই। তাহলে S2 হলো আমার হট, আর V2 সমান সমান আমার এই দুই পাত্রের আয়তনের যোগফল। এটা কত? এ পাত্রে কত হচ্ছে 200 মিলিলিটার, আর বি পাত্রে 150। তাহলে আমরা এই দুটো যোগ করব, 200 যোগ 150 মিলিলিটার, অর্থাৎ 350 মিলিলিটার। এখন আমরা সূত্রে বসাই দিব S2 সমান সমান H1 V1 ভাগ V2। তাহলে H1 এর মান এখানে দেখো কত হচ্ছে 0.2, তা দাও 0.2, আর V1 এর মান কত 150 ভাগ V2 এর মান কত 350। এখন আমরা দেখি কত হয়, 0.2 গুণ 150 ভাগ 350, তাহলে হয় 0.0857 মোলার। এখন দেখো আমাদের কিন্তু দুটো মানই বেড়ে গেল, কার কার? এই যে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা বেড়ে গেল, আর এখানে দেখো আমাদের সেই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, এটাও কিন্তু আমাদের বের হয়ে গেল। এখন এই দুটো মান থেকে আমরা কেআইপির মান নির্ণয় করবো। তাহলে আমাদের মূল যে যৌগ ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখান থেকে আমি বলেছিলাম কিন্তু এর আগের যে ক্লাসে কেএসপি এবং কেআইপি এর সংজ্ঞা কিন্তু একই, শুধুমাত্র দ্রবণের প্রকৃতি ভিন্ন হয়। কেএসপি হয় শুধু সম্পৃক্ত দ্রবণে, আর কেআইপি হয় সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে। এখন আমি কেআইপি যখন আমি বের করব তখন এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা কেআইপি যখন লিখব, দেখো কেআইপি অ্যালুমিনিয়াম আয়ন লিখলাম, এর ঘনমাত্রার চিহ্ন দিলাম। এরপরে ক্লোরাইড, দেখো এখানে ক্লোরাইড আছে, তাহলে আমরা লিখলাম ক্লোরাইড আয়ন লিখলাম, এর ঘনমাত্রার চিহ্ন দিলাম। তো দেখো তো এখানে অ্যালুমিনিয়াম এর সামনে কত আছে? 1 আছে, দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম 1 আছে, তাহলে আমরা এই জায়গায় 1 দিলাম। এরপরে দেখো আমার ক্লোরাইডের সামনে কত আছে? 3, তাহলে ঘাতে কত যাবে বলো তো? 3 যাবে। এখন আমরা অ্যালুমিনিয়ামের মান, এর ঘনমাত্রার মান কত? এখানে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রার মান দেখো এইটা 0.1714, এটা বসায় দাও 0.1714। এর পাওয়ার 1 আছে, 1 দিলেও চলে, না দিলেও চলে। এরপরে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত দেখো তো? 0.0857, এটা বসাও 0.0857, এর পাওয়ার কত? 3। তাহলে এইবার আমরা এটা গুণ করব। দেখো এখানে যখন আমরা গুণ করব, ওয়ান সেভেন ওয়ান ফোর, তাহলে আমাদের আসে 1.079 গুণ 10⁻⁻⁴। তো দেখো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের কেএসপির মানটা কত ছিল মনে আছে তোমাদের? 1.2 গুণ 10⁻⁻⁵, আর আমাদের এখানে কেআইপি হিসাব করলে আমরা কি পাইলাম? 1.079 গুণ 10⁻⁻⁴। তাহলে কেএসপি বড় না কেআইপি বড় বলো তো? এখানে কেআইপির মানটা কিন্তু কেএসপির থেকে বড় হচ্ছে, কারণ
দুটো মান যদি আমি পাশাপাশি লিখি, দেখো এখানে এসে কেএসপির মানটাও আমি লিখে দিচ্ছি 1.2 গুণ 10⁻⁻5। তো দেখো এখানে কেএসপি কেআইপির মানটা আমি পাশাপাশি আনছি। তা এখানে কেআইপির মানটা এই আর কেএসপির মানটা এই, তাহলে কি হচ্ছে এখানে কেআইপির মানটা কি কেএসপির থেকে বড়। তাহলে আমরা কি লিখব যে কেআইপি গ্রেটার দ্যান কেএসপি। তাহলে আমি কি বলেছিলাম, কেআইপির মান যদি কেএসপি থেকে বড় হয় তাহলে কি হবে, পদক্ষেপ পড়বে। এবং দ্রবণটি কি হয় বলতো, অধক্ষেপ যখন পড়ে তখন অতিপৃক্ত দ্রবণ। এই যে তোমাদের যে অঙ্কটা করলাম এবং তোমাদের দ্রাব্যতা নির্ণয়ের যে ব্যতিক্রম যে নিয়মটা, যে স্বাভাবিক মোলারে তোমাদের না দিয়ে যদি গ্রাম পার লিটার আসে তাহলে আণবিক ভর দিয়ে গুণ করতে হয়, এবং দুটো পাত্র দেওয়া থাকলে সেখানে অধক্ষেপ পড়বে কি পড়বে না, এই সকল বিষয়ে যে আমি যে গণিতটা তোমাদের করালাম এই সম্পর্কে তোমাদের অবশ্যই 100% কিন্তু একটা অঙ্ক আসবে। তাহলে তোমরা এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, আশা করা যায় তোমরা সফলকাম হবে। তা আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।